আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন বলছি। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমাদের ফিল দ্য মেডিসিন কোর্সটা শুরু করতে যাচ্ছি। সো এটা হচ্ছে, আপনারা যারা অলরেডি কোর্স ডিটেলস পড়েছেন সেখানে ইন ডিটেলস আমি সব কিছু ডিসক্রাইব করেছি। আমাদের এই মেডিসিন লং কোর্সটাতে আমরা ডেভিডসনের অলমোস্ট 90% কাভার করব, এবং এটা শুধু জাস্ট কাভার করা না, উইথ কনসেপশন যতটুকু পসিবল ইনশাআল্লাহ তাআলা। আপনারা অলরেডি জানেন, বিভিন্ন কোর্স দেখেছেন যে ডেভিডসন যে কোর্সগুলো সাধারণত করা হয় ওগুলো মূলত হয় খুব সুপারফিশিয়াল অ্যানোটেটেড বেস, দ্যাট মিন্স দাগিয়ে দেওয়া হয় এবং একটু একটু করে এক্সপ্লেইন করা হয়। তো আমার এই কোর্সটার লক্ষ্য, এবং সেখানে আপনারা দেখেছেন যে 40 ক্লাস, 50 ক্লাস, হ্যাঁ, ম্যাক্সিমাম 60 ক্লাস পর্যন্ত থাকে। এরকম করে সাধারণত ডেভিডসনটা পড়ানো হয়। এক্সেপশন হচ্ছে ডক্টর সিফাত ভাইয়ের 120 ডিজিজ, সেখানে প্রায় 130+ ক্লাস আছে, এবং ভাইয়া অনেকটা ডিটেলস পড়ানোর চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। ওইটা ছাড়া আদার্স যে ডেভিডসন কোর্সগুলো সেগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে ওই এক্সাম ওরিয়েন্টেড, এই লাইনটা লাগবে, ওই লাইনটা লাগবে না, এটা 3 স্টার, এটা 2 স্টার। বাট ডেভিডসনের যে ভেতরের যে কনসেপশনটা, ভেতরের যে মজাটা, ওইটা আসলে পাওয়া খুব টাফ। সো আলহামদুলিল্লাহ মেডিসিনটাকে আমি শুরু থেকেই এটাকে আমি জাস্ট মানে এক্সাম ওরিয়েন্টেড পড়ি নাই, বুঝে পড়ার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি ফিল করে পড়ার চেষ্টা করতাম সবসময় ডেভিডসনটা। এবং আপনারা দেখবেন যে ডেভিডসনটা 10 জন ডক্টরের কাছে 10 রকম। এটা খুব মানে মিরাকল একটা বুকস আমি বলবো। আপনার 10 জন ডক্টরের কাছে 10 রকম। কারো কাছে ডেভিডসন দেখতে মনে হবে সাগরের সমান, কারো কাছে ডেভিডসন মনে হবে নদীর সমান, কারো কাছে মনে হবে এটা গ্যালাক্সির মতো বিশাল। সো আপনার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ডেভিডসন তার রূপ চেঞ্জ করে। এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আলহামদুলিল্লাহ আমি 150+ ক্লাস নেওয়ার কমিটমেন্ট দিয়েছি, বাট আমার মনে হয় আমার আরও বেশি ক্লাসও লাগতে পারে। সো আপনারা বুঝতেই পারছেন, এটা জাস্ট গতানুগতিক আমি একটা ভালো পেমেন্ট পাওয়ার জন্যই আমি শুরু করিনি এই ব্যাচটা। এটার উদ্দেশ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পড়াতে গিয়ে আমি আরও বেশি জানবো ইনশাল্লাহ, আরও বেশি শিখবো, এবং আপনাদের সাথে আমার সেই লার্নিংটা শেয়ার করবো ইনশাল্লাহ। এবং আই হোপ যারা শুরু থেকে, আমি আলহামদুলিল্লাহ আমার এই অনলাইন টিচিং প্ল্যাটফর্ম শুরু করেছি 2019 সালের শেষ থেকে, কোভিডের সময়কাল থেকে। তো যারা আলহামদুলিল্লাহ আমার লেকচারগুলো ফলো করেন তারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই কনসেপচুয়াল যে ব্যাপারটাকে, যে কনসেপশন ক্লিয়ার করব, এবং তার পাশাপাশি আমরা ইনশাল্লাহ এক্সামকেও কাভার করবো ইনশাল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আমি একদম সত্যি কথা বলছি, একটু বাড়িয়ে বলছি না। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ রহমতে FCPS পার্ট 1 ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেছে, এবং সেখানে অলমোস্ট 40% কোশ্চেন অ্যান্সার করেছি আমি আমার জাস্ট রেসিডুয়াল কনসেপচুয়াল নলেজ দিয়ে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলছি একদম, হ্যাঁ। এবং আমি প্রশ্ন দেখেই খুবই হ্যাপি যে আসলে, এবং আপনারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন FCPS-এর বা প্রিভিয়াস সিনিয়রদের সাথে কথা বলেন, FCPS-এর কোশ্চেনগুলা, MRCP-র কোয়েশ্চেনগুলো, এগুলো পুরোপুরি কনসেপচুয়াল বেসড। এখানে আপনি মুখস্থ করে কাজ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনি তো FCPS পাস করা ম্যাটার না, আপনি তো MRCP পাস করা ম্যাটার না, আপনার ম্যাটার হচ্ছে ইউ আর গোয়িং টু বি এ ক্লিনিশিয়ান। আপনাকে একটা ডিজিজ ধরতে হবে, তার ম্যানেজমেন্ট দিতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর মেডিসিনের সবচেয়ে ভাইটাল থিংস হচ্ছে আপনাকে কোরিলেশন করা, এটার সাথে এটা, এটার সাথে এটা হতে পারে, কোরিলেশন করা। এই কোরিলেশনটা আপনার কনসেপশন যদি ক্লিয়ার না থাকে কখনোই পসিবল না। সো এই কয়েকটা জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই ফিল দ্য মেডিসিন কোর্সটা রান করেছি, এবং এটার মেন্টর হিসেবে আলহামদুলিল্লাহ সোললি আমি একাই থাকছি। সো প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ তাআলা আমিই নিব, এবং আমরা এখানে আমাদের রেকর্ডেড ক্লাস দিব, এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে যখন আমাদের একটা সিস্টেম শেষ হবে, যেমন কার্ডিওলজি শেষ হবে, দেন আমরা একটা এক্সাম নিব, SB এক্সাম নিব, যেগুলো বড় সিস্টেম সেখানে 30 কোয়েশ্চেন নিব, টোটাল 60 মার্কস। আর যেগুলো একটু ছোটো চ্যাপ্টার সেগুলোতে আমরা 15 বা 20 কোয়েশ্চেন নিব, আপনার 30 to 40 মার্কসের। এরপরে আমি একটা লাইভ জুমে ক্লাস নেব 2 থেকে 2.5 ঘন্টা, যতক্ষণ লাগে ইনশাল্লাহ। সেখানে আমরা আপনাদেরকে সরাসরি ফেস করব, আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করব, ওভারঅল একটা সামারি ক্লাস নেব ইনশাল্লাহ। সেটা হবে লাইভ ক্লাস, আর বাকি ক্লাসগুলো হবে রেকর্ডেড ক্লাস। কেন নিচ্ছি রেকর্ডেড ক্লাস নেওয়ার কারণ, আমি প্রিভিয়াস যে আমার এক্সপিরিয়েন্স থেকে যে লেকচারগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা বলেন যে ভাইয়া লাইভ নেন, কিন্তু সত্যি দেখা যায় লাইভে আসলে জাস্ট ম্যাক্সিমাম 6-7 জন থাকেন,
সো এতে করে যেটা হয় যে 100 জনের একটা ক্লাসে 6-7 জন যখন প্রেজেন্ট থাকেন তখন মেন্টরের যে এনথুজিয়াজমটা সেটা চলে যায়, ফলে ভালো পড়ার ডেলিভারি হয় না, মানে মন থেকে পড়াটা আসে না, পড়ার কোয়ালিটি ফল করে। 2 নম্বর পয়েন্ট, এই ক্লাসগুলো আমরা জুমে নেই, ফলে দেখা যায় নেটওয়ার্ক প্রবলেম হয়। আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম, কথা কেটে যাচ্ছে, ক্র্যাক করছে, ভিডিও রেজলিউশন খুব খারাপ আসে জুম রেকর্ডিংয়ের। তারপর হচ্ছে অথবা আপনার এখানের নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো একটা সাউন্ড চলে গেছে, আমি পড়াচ্ছি স্মুথলি, আপনি বলছেন ভাই বোঝা যাচ্ছে না, আচ্ছা আবার রিপিট করলাম, আরেকজন বলছে ভাই আমার এখানে সাউন্ডটা কেটে গেছে, কাইন্ডলি আবার রিপ্লাই করেন, আবার আবার আমি কি করলাম সেটা মানে পুনরায় বললাম। এতে করে হয় যে সময়ের কিছু অপচয় হয় এবং এই সাউন্ড কোয়ালিটি, ভিডিও রেজলিউশন, এইগুলো আসলে ফল করে কোয়ালিটি। তো এই কারণেই মূলত আমরা আসলে রেকর্ডেড ক্লাসগুলো নিতে চাচ্ছি, কিন্তু লাইভ ইন্টারাকশনের জন্য আমাদের এভরি সিস্টেম শেষে 2 থেকে 2.5 ঘন্টার একটা লাইভ ক্লাস থাকবে ইনশাআল্লাহ তাআলা। সো ডোন্ট ওয়ারি। এবং যারা ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটির ব্যাপারে আপনারা জানেন, এবং আলহামদুলিল্লাহ আমি আমার বেস্ট ইফোর্ট দিব ফিল দ্য মেডিসিনের এই কোর্সটাতে, যাতে করে ইনশাল্লাহ আপনাদের লাইফের একটা বেস্ট কোর্স হবে ইনশাল্লাহ, আই হোপ। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে কিছু প্রিলিমিনারি কথাবার্তা। তো এখানে আপনাদের ম্যাক্সিমাম আমাকে প্রশ্ন করছেন যে ভাই এখানে কি আপনি পুরো ডেভিডসন পড়াবেন? দেখেন, পুরো ডেভিডসন বলতে আমি প্রথমেই বলে নিয়েছি আমি ডেভিডসনের 90% কাভার করবো, আর 10% আমি পড়াবো না। কোনগুলো পড়াবো না? যেমন 1 নম্বর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স এটা আসলে এখানে বেসিক কনসেপশন কিছু নাই, এটা একটা আলাদা ধাঁচের পড়া, এবং এটা যখন আপনি এফসিবিএস পার্ট 1 দিবেন তখন আপনি ম্যাক্সিমাম 2টা ক্লাস করলে হয়ে যাবে। সো এটা আপনারা তখন করে নেবেন। আর 3 নম্বর পয়েন্ট যেটা, যে এখানে ডেভিডসনের কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে খুব বেশি কনসেপচুয়াল করে পড়ানোর নাই, চ্যাপ্টার না, মানে চ্যাপ্টারের কিছু কিছু পোর্শন যেখানে আমাদের এটা না ক্লিনিক্যালি লাগে, না এক্সামের জন্য লাগে, না কনসেপশন ক্লিয়ার করতে লাগে, ওই জিনিসগুলো আমি একটু লো হাইলাইট করব, মানে এগুলো আমি একটু অ্যাভয়েড করব, ঠিক আছে? বাট আদারওয়াইজ প্রত্যেকটা সিস্টেম আমি ইনশাল্লাহ টাচ করব, এবং আমার পড়ার সিস্টেমটাই থাকবে ডেভিডসন ওয়াইজ। ডেভিডসনের যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটা ইন্ডেক্স থাকে, দেখবেন কার্ডিওলজি খুললে দেখবেন ইন্ডেক্স আছে, প্রেজেন্টিং সিমটমস, হ্যাঁ, সিমটম অ্যানালাইসিস, তারপর হচ্ছে স্পেসিফিক ডিজিজ, সেখানে থাকবে হার্ট ফেলিওর, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, তারপর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, হ্যাঁ, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল ডিজিজ, মায়োকার্ডিয়াল ডিজিজ। আমি ওইভাবে এক্স্যাক্টলি ডেভিডসনের ক্রনোলজিক্যালি আমি ইনশাল্লাহ আগাবো। সো আই হোপ 1.5 বছর, এবং দেখেন এই কোর্সটা আমি কমিটমেন্ট রাখার জন্যে আমি 1 বছর, আমি জানি এটা 1 বছরে আমি আপনাদেরকে প্রপার কোয়ালিটি দিতে পারবো না, যেহেতু আমি কনসেপশন নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি এটা জাস্ট আপনাদের লাইন দাগিয়ে দিলে আমার হবে না। সো আমি এটা 1.5 বছর ডিউরেশনে রেখেছি। 1.5 ইয়ার্স অ্যাক্সেস থাকবে আপনাদের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন, এবং ইনশাল্লাহ এখানে ক্লাস সংখ্যা অনেক বেশি, ডাবল 150 ক্লাস। সো ইউ ক্যান গেস ইট, ওকে ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমার কিছু কথাবার্তা। আশা করি আপনাদের যে প্রশ্নগুলোর সেগুলোর অ্যান্সার পেয়ে গেছেন ইনশাল্লাহ, ওকে। সো আমরা চলুন শুরু করি এখন আমাদের আজকের টপিকস, হার্ট ফেলিওর। খুবই ভাইটাল একটা টপিকস, পুরো জীবনের সময় জুড়ে আপনি এই কেস আপনি ফেস করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর, হার্ট আমাদের একটা অর্গান। এই হার্টের ফাংশনটা যখন সে প্লে করতে ফেল করবে তখনই সেটা হবে হার্ট ফেলিওর। তাহলে হার্টের ফাংশন কী? হার্টের ফাংশন হচ্ছে দুটো, সারা শরীরে ব্লাড পাঠানো, সারা শরীর থেকে ব্লাডটাকে আবার রিসিভ করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই হার্ট ফেলিওর সেগমেন্টটাকে এখানে ডেভিডসনে ক্লাসিফাই করা হয়েছে খুব রাফলি। যেমন দেখেন, আমি আপনাদের দেখাই, লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, বাইভেন্ট্রিকুলার ফেলিওর, হ্যাঁ। দেন আবার এখানে হচ্ছে আপনাদের যখন সিমটম পড়তে আসবেন তখন দেখবেন অ্যাকিউট হার্ট ফেলিওর একটা থাকে, ক্রনিক হার্ট ফেলিওর একটা থাকে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা সামারাই করে একসাথে নিয়ে এসেছি এইখানে। তাহলে যখনই আপনাকে হার্ট ফেলিওর বলবো আপনার মাথায় এই ফ্লো চার্টটা ভাসতে হবে যে হার্ট ফেলিওরকে আমরা কয়েকটা ডাইমেনশনে ক্লাসিফাই করতে পারি। 1 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ অনসেট, অ্যাকিউট হার্ট ফেলিওর, যেটা খুব র্যাপিডলি হবে, সাডেনলি সুস্থ পেশেন্ট হঠাৎ করে হার্ট ফেলিওরের সাইন সিমটমস ডেভেলপ করছে, অ্যাকিউট হার্ট ফেলিওর। এখানে ওরকম করে কোনো সময় দেওয়া নাই যে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে,
হ্যাঁ, যেমনটা আপনারা AKI-CKD-তে দেখেন, ওরকম সময় নেই। এটা হচ্ছে যে পেশেন্টের সাইন সিমটমস যদি র্যাপিডলি ডেভেলপ করে, এটা হতে পারে উইদিন আওয়ার্স, হতে পারে উইদিন ডেজ। আরেকটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিউর। এটা হচ্ছে পেশেন্টের হার্ট ফেলিউরের যে সকল সাইন সিমটমস সেগুলো ওভার দ্য মান্থস, ওভার দ্য ইয়ার্স, হ্যাঁ, কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে তার একটা সাস্টেইনড লেভেলে থাকবে এবং মাঝে মাঝে সিমটমগুলো অনেক বাড়বে আবার কমবে, বাড়বে আবার কমবে। এটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিউর। তাহলে অ্যাকিউট হার্ট ফেলিউর বুঝলেন, ক্রনিক হার্ট ফেলিউর বুঝলেন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ অনসেট, এই ডাইমেনশনে ক্লাসিফিকেশন। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর ডাইমেনশনটা আসি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল অথবা ফাংশনাল ডিভিশন। আমাদের হার্টের দেখেন, এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, তারপরে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এই দুটোকে বলে রাইট হার্ট, এই দুটোকে বলে রাইট হার্ট। আর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এই দুটোকে বলে লেফট হার্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি রাইট হার্টের যে ফাংশন সেটা যদি হ্যাম্পার হয় তাকে বলে রাইট হার্ট ফেলিওর। তাহলে রাইট হার্টের ফাংশন কি? সেম। রাইট হার্টের ফাংশনও হচ্ছে যে এই যে রাইট ভেন্ট্রিকল সে সিস্টোল করে আমার পালমোনারি সার্কুলেশনে ব্লাড পাঠাবে এবং সে ডায়াস্টোলের সময়, মানে সে যখন ডায়াস্টোল করবে তখন এই রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে সে সারা বডি থেকে আসা ব্লাডটাকে সে এখানে রিসিভ করবে। তাহলে এই যে রাইট হার্টটা সিস্টোল করে ব্লাড পালমোনারি সার্কুলেশনে পাঠাচ্ছে, এই ঘটনাটাকে বলে সিস্টোল। এই ঘটনাকে কি বলে? সিস্টোল। আর এই যে রাইট হার্ট ডিউরিং ডায়াস্টোল সে ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে সে ব্লাড সারা শরীরের সিস্টেমিক ব্লাডগুলোকে রিসিভ করে এখানে আনছে, এটাকে বলে ডায়াস্টোল। পরবর্তীতে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকুলে আসবে, তখন রাইট ভেন্ট্রিকুল আবার ব্লাডে ফিল আপ হবে। তাহলে এটা হচ্ছে এই যে ব্লাড দিয়ে ফিল আপ হচ্ছে, এটাকে বলে ডায়াস্টোল বা ডায়াস্টোলিক ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা রাইট হার্টের কাজ জানলেন। ঠিক একইভাবে লেফট হার্টের কাজ কি? যে লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টোলের সময়, লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টোলের সময় এই ব্লাডটা সারা শরীরে মানে সে কী হবে? ছড়িয়ে যাবে সারা শরীরে। এটাকে আমরা বলি যে সিস্টোল বা সিস্টোলিক ফাংশন অফ লেফট হার্ট। আর ডিউরিং ডায়াস্টোল এই যে লেফট অ্যাট্রিয়ামটা যখন ডায়াস্টোল করবে তখন পালমোনারি সার্কুলেশন থেকে অক্সিজেনেটেড ব্লাড সব এসে লেফট অ্যাট্রিয়ামকে ফিল আপ করবে এবং পরবর্তীতে সেটা লেফট ভেন্ট্রিকলে ফিল আপ হবে। এলে এই যে ব্লাড দিয়ে ফিল আপ হচ্ছে লেফট হার্টটা, এটা হচ্ছে ডায়াস্টোল। এটা হচ্ছে কি? ডায়াস্টোল বা ডায়াস্টোলিক ফাংশন অফ লেফট হার্ট। ক্লিয়ার? তাহলে আপনারা দেখলেন যে অ্যানাটমিক্যালি বা ফাংশনালি আমরা হার্টকে 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে রাইট হার্ট, তার আবার ফাংশনটা 2 ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক একইভাবে এই যে লেফট হার্ট, এটাকেও আমরা তার ফাংশনটাকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। ক্লিয়ার? এবার আসেন, তাহলে দেখেন হার্ট ফেলিওর এটাকে অ্যানাটমিক্যাল বা ফাংশনাল ডিভিশন অনুযায়ী কীভাবে ভাগ করলাম? লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর। আর যদি দুটোই হয় অ্যাট এ টাইম সেটাকে আমরা বলি বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। আগে বলা হতো, কিংবা রবিন্সে বলা আছে, রবিন্স প্যাথোলজিতে, যেটা এখন আমরা ক্লিনিক্যালে আর অ্যালাউ করি না। আগে এই বাইভেন্ট্রিকুলারটার নাম ছিল কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা CCF। এখন আর ওটা বলা হয় না, এখন বলবেন বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। আর হার্টের যে ফাংশনটা যদি সিস্টোলিক ডিসফাংশন হয় তখন সেটাকে আমরা বলি সিস্টোলিক হার্ট ফেলিওর, আর যদি ডায়াস্টোলিক ডিসফাংশন হয় তখন সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। এখন এর পাশেই আমার লেখা আছে যে সিস্টোলিক হার্ট ফেলিওরের পাশে দেখেন লেখা হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর একটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। এই দুটো টার্ম আমরা এখন বলবো না, এখন বললে এটা কমপ্লেক্সিটি তৈরি করবে একটু পরে। তাহলে আপনারা হার্ট ফেলিওরের ডাইমেনশনটা আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ইনশাল্লাহ। এই ফ্লো চার্টটাই আমাদের অনেকের ক্লিয়ার নাই। এই যে হার্ট ফেলিওরকে যে কয়টা ডাইমেনশনে ভাগ করতে পারি এটা জানলে ইনশাল্লাহ আপনার কনসেপশনের বেসটা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। এখন আসেন আমরা কি দেখতে চাচ্ছি। তাহলে আপনারা এবার ডেভিডসনে আসেন।
এবং যারা ক্লাসটা করছেন ডেভিডসনটা সামনে নেন, একটা হাইলাইট রাখেন, এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা দুটো কালারের হাইলাইট রাখবেন, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? আচ্ছা, এবং আপনারা যখন দাগাবেন আমি তখন বলে দিব যে এটা ইয়েলো দিয়ে মার্ক করেন, এটা গ্রিন দিয়ে মার্ক করেন, ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আসেন যে দেখেন এখানে আপনারা এখন গ্রিন কালারটা ধরবেন না, আপনারা ইয়েলো পেন দিয়ে হাইলাইট করবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ডেভিডসনটা আপনারা এফসিবিএসে পড়তে যাবেন, এফসিবিএস পার্ট 1 যখন প্রিপারেশন নেবেন তখন কিন্তু এই ডেভিডসন বইটা দিয়ে আপনি প্রিপারেশন নেবেন। এখন কনসেপশন বোঝার জন্য আমি 10 লাইন পড়াবো, কিন্তু এফসিবিএস পার্ট 1 এক্সামের টিকার জন্য আপনার পড়তে হবে 4 লাইন বা 3 লাইন। সো এখন যদি আপনি সব গ্রিন দিয়ে মার্ক করেন তখন আপনি আবার আর গ্রিনের উপর অন্য কোনো হাইলাইটের কালার মানে ধরবে না, তখন একটা প্রবলেম। সো আমি পড়াচ্ছি কনসেপশন, এবং ইনশাল্লাহ তাহলে এটা যে কী পরিমাণ বেনিফিট আপনাকে দিবে আপনি পার্ট 1 প্রিপারেশন নিতে গেলে দেখবেন ইনশাল্লাহ। সো আপনারা আমার প্রত্যেকটা কথা যদি দাগাতে চান হলুদ কালারের হাইলাইট দিয়ে দাগাবেন, হলুদ, যাতে পরবর্তীতে আপনি যখন এক্সাম ওরিয়েন্টেড পড়বেন তখন হলুদের উপরে সবুজ হাইলাইট করে দিবেন, এই যে, ওকে? আর না লাগলে করবেন না, ফলে আপনার একটা বই দিয়ে 2টা প্রিপারেশন হবে এবং অতিরিক্ত দাগানো থেকে আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? খুব ম্যাপিং করে আমাদের এগোতে হবে ইনশাল্লাহ, ওকে? এখন দেখেন প্রথম লাইনটা সবচেয়ে সুন্দর একটা ডেফিনেশন। হার্ট ফেলিউরের ডেফিনেশন কি? হোয়েন দ্য হার্ট ক্যান নট মেনটেন অ্যাডিকুয়েট আউটপুট অর ক্যান ডু সো অনলি অ্যাট দ্য এক্সপেন্স অফ এলিভেটেড ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার, ঠিক আছে? আচ্ছা, এই একটা কথা। এরপরে আসেন এখানে যে লেফট হার্ট ফেলিউর, আর তারপর হচ্ছে রাইট হার্ট ফেলিউর। লেফট হার্ট ফেলিউরের ডেফিনেশনটা একটু দেখেন যে লেফট হার্ট ফেলিউরের ডেফিনেশন কি? এ রিডাকশন ইন লেফট ভেন্ট্রিকুলার আউটপুট অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন লেফট অ্যাট্রিয়াল অ্যান্ড পালমোনারি ভেনাস প্রেশার। এইটাই হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল কথাটা হার্ট ফেলিউর বুঝতে হলে। সো আপনারা এটা একটু দাগান, হ্যাঁ, এবং অবশ্যই ইয়েলো কালার দিয়ে দাগান, আপনারা গ্রিন দাগানো দরকার নাই। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কথা। তাহলে লেফট হার্ট ফেলিউরে মনে রাখতে হচ্ছে আমাকে কি কি জিনিস? 3টা কথা মনে রাখতে হচ্ছে। 1 নাম্বার, 3টে কথা মনে রাখতে হচ্ছে। 1 নাম্বার, এখানে আমার লেফট ভেন্ট্রিকলের আউটপুট কি হবে? কমে যাবে। তাহলে লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুট কমে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, লেফট অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে যাবে। 3 নাম্বার, পালমোনারি ভেনাস প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা এটাকে একটু এক্সপ্লেন করি। দেখেন, সাপোজ ধরে নেন যে এখানে আপনার এমআই হলো, হ্যাঁ, মোটামুটি ভালো একটা এমআই হলো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার পরে তাহলে হার্টের এই পোর্শনটা আর কন্ট্রাকশন করতে পারবে না, যেটা এমআই হলো। এখন তাহলে লেফট ভেন্ট্রিকলে এতক্ষণ মাসেল ছিল, মানে কার্ডিওমায়োসাইট ছিল 1000টা, এখন তোর মধ্যে 500টা কার্ডিওমায়োসাইট ড্যামেজড। তাহলে আর ভায়াবল কার্ডিওমায়োসাইট কয়টা আছে? 500টা। তাহলে নর্মাল অবস্থায় এই পেশেন্টের 1000টা কার্ডিওমায়োসাইট কন্ট্রাকশন করে 5 লিটার পার মিনিট কার্ডিয়াক আউটপুট মেনটেন করতো, ঠিক আছে? 5 লিটার পার মিনিটে সে কার্ডিয়াক আউটপুট দিত। এখন সে জায়গায় আছে 500টা কার্ডিওমায়োসাইট, তাহলে কখনোই তার পক্ষে আর 5 লিটার ব্লাড বের করা সম্ভব না, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন অবভিয়াসলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে যেহেতু 500টা মাত্র কার্ডিওমায়োসাইট, তাহলে এখন 5 লিটারের জায়গায় কার্ডিয়াক আউটপুট হবে 2.5 লিটার পার মিনিট, বুঝে গেছে? আর যখন 1000টা ছিল, মানে পেশেন্ট এমআই হয় নাই তার, তখন কার্ডিয়াক আউটপুট ছিল 5 লিটার পার মিনিট। তাহলে আমরা দেখলাম যে এই যে সাডেনলি আমার লেফট ভেন্ট্রিকল থেকে এই যে কার্ডিয়াক আউটপুটটা কমে গেল, 2.5 লিটার হয়ে গেল, তাহলে 1 নাম্বার আমরা শর্তটা বুঝে গেলাম যে রিডিউসড কার্ডিয়াক আউটপুট। এটা কার কার্ডিয়াক আউটপুট কমলো? লেফট ভেন্ট্রিকলের কমলো। তাহলে লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুট কমা, লেফট ভেন্ট্রিকল কোন হার্টের পার্ট? লেফট হার্টের পার্ট, ফলে এটা হবে লেফট হার্ট ফেলিওর, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট, লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে। অবভিয়াসলি দেখেন, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, একটু বোঝার চেষ্টা করেন, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আপনার নর্মালি
কতটুকু ব্লাড আসে বলেন? 120 ml। কতটুকু? 120 ml। এই 120 ml এই ব্লাডটাকে আমরা বলি যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এটা লেফট অ্যাট্রিয়াম থেকে আমার লেফট ভেন্ট্রিকলে আসলো। তারপরে কি হবে? এই যে লেফট ভেন্ট্রিকলে যে ব্লাডটা আসলো, এই ব্লাডটা একটু পরে আপনার এই যে অ্যাওটা দিয়ে সারা শরীরে বের হয়ে যাবে, মানে সারা শরীরে ছড়িয়ে পড়বে। ফলে তখন এখানে কি হবে? এই ব্লাডটা আবার খালি হতে শুরু করবে, ফলে লেফট ভেন্ট্রিকল এমটি হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পেশেন্টরা তো এমআই, লেফট ভেন্ট্রিকলে যেই পরিমাণ ব্লাড আসছে তাদেরকে ফোর্সফুলি কন্ট্রাক্ট করে বের করে দেওয়ার জন্য যে শক্তি প্রয়োজন, এই বেচারার সেই শক্তিটা এখন নাই, কারণ এখানে এমআই হয়ে গেছে। ফলে লেফট ভেন্ট্রিকল থেকে সব ব্লাড বের হতে পারবে না, যেটা কিনা নর্মালি বের হতো। ফলে যেটা হয় যে নর্মালি লেফট ভেন্ট্রিকলে 120 ml ব্লাড আসে এবং এবং তার তার 70 to 90 ml ব্লাড সে বের করে দেয়। এটাকে বলে স্ট্রোক ভলিউম। এটাকে কি বলে? স্ট্রোক ভলিউম। তো এখন যখন পেশেন্টের এমআই হয়ে যাবে, পেশেন্টের তো লেফট ভেন্ট্রিকলের কার্ডিওমায়োসাইট ড্যামেজ, তখন সে আর 70 to 90 ml ব্লাড বের করতে পারবে না। সে বের করবে কত? 30 to 40 ml। এগুলো আমি জাস্ট আপনাদেরকে ইমাজিনারি কিছু ভ্যালু দিচ্ছি। তো এই যে এমআই হওয়ার পরে সে বের করছে কত? 30 ml ব্লাড বের করছে। তাহলে 30 ml ব্লাড সে বের করছে, অথচ বের করার দরকার ছিল 70 ml। তখন দেখা যাবে যে এখানে অনেক বেশি ব্লাড অ্যাকুমুলেটেড হয়ে আছে, জমে আছে। আচ্ছা, এখন লেফট অ্যাট্রিয়াম বেচারা তো বুঝে নাই, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়াম পরের ফেজে আবার লেফট ভেন্ট্রিকলে ব্লাডটাকে পাঠাতে চাচ্ছিল। এখন পাঠাতে গিয়ে সে দেখে কিরে, লেফট ভেন্ট্রিকলের তো খালি থাকার কথা, কিন্তু তার মধ্যে এত ব্লাড জমে আছে কেন? সে কি আগের সাইকেলে ব্লাডটাকে সারা বডিতে পাঠায় নাই? না, পাঠাতে পারে নাই, কারণ লেফট ভেন্ট্রিকল ইজ ড্যামেজড, পার্শিয়ালি ড্যামেজড ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ফলে এখন লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো লেফট ভেন্ট্রিকলে আর ইজিলি আসতে পারবে না, কারণ লেফট ভেন্ট্রিকলে ব্লাডে ফুলফিল্ড অলরেডি। সো তারা অ্যাডিকুয়েটলি লেফট অ্যাট্রিয়াম থেকে নিচে নামতে পারছে না, একটা বাধা ফেস করছে ডিউ টু ভলিউম ওভারলোড। ফলে তখন লেফট অ্যাট্রিয়াম থেকে যেহেতু ব্লাড নিচে নামতে পারছে না, এখন ব্লাডগুলো জমা শুরু করবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। ক্লিয়ার? আচ্ছা, বোঝার সুবিধার্থে আমরা একটু মুছে দেই। এখন আমার ব্লাডগুলো জমা শুরু করলো কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এই যে লেফট অ্যাট্রিয়ামের ব্লাডগুলো জমে যাচ্ছে, অ্যাকিউমুলেটেড হয়ে যাচ্ছে, এই কারণে এখন লেফট অ্যাট্রিয়ামের চেম্বার মোট সাইজ ছিল এতটুকু, নর্মালি তার মধ্যে ব্লাড জমা হতো এতটুকু ধরেন, হ্যাঁ? আর এখন তার যেহেতু লেফট অ্যাট্রিয়াম খালি হতে পারে নাই, সো এখন লেফট অ্যাট্রিয়ামে ব্লাড জমা আছে, অলরেডি প্রায় ফুলফিল্ড হয়ে আছে। ফলে এখন লেফট অ্যাট্রিয়াল চেম্বারের ভিতরে প্রেশার কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি প্রেশার বাড়বে। ফলে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে গেল। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম যে কেন লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়ছে। ওকে, এখন 3 নম্বর শর্তটাতে আসি। লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসে? লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসে? লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসে পালমোনারি সার্কুলেশন থেকে। দ্যাট মিনস এই যে আমাদের দুই পাশে দুটো লাংস আছে, এই দুটো লাংস প্রত্যেকটা থেকে দুটো করে পালমোনারি ভেইনসের মাধ্যমে আমাদের অক্সিজেনেটেড ব্লাডগুলো লেফট অ্যাট্রিয়ামে আসে। এখন লাংস থেকে, সো আমি শুধু আপনাদেরকে রাইট সাইডেরটা দিয়েই বুঝাই যে এই যে অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে এদিকে আসছে, কোথায় আসতে চাচ্ছে তারা আসতে চাচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, মানে এখানে তাদের আসার গন্তব্য। কিন্তু ওরা এখানে এসে দেখে অলরেডি এখানে ব্লাড জমে আছে। এখন লাংস বলবে, কিরে লেফট অ্যাট্রিয়াম কি খালি হয় নাই? লেফট অ্যাট্রিয়াম তো এতক্ষণে লেফট ভেন্ট্রিকলকে ব্লাড পাঠিয়ে নিচে খালি হয়ে যাওয়ার কথা, কিন্তু লেফট অ্যাট্রিয়াম তো খালি হতে পারে নাই, কারণ লেফট ভেন্ট্রিকল খালি হয় নাই। সো এবার কি করবে? এবার লাংস থেকে ব্লাড আবার ইজিলি আর এদিকে আসতে পারছে না ডিউ টু ফুলফিল্ড লেফট অ্যাট্রিয়াম। ফলে এবার প্রেশারটা এখানে বাড়তে শুরু করবে, লাংসে ব্লাড প্রেশারটা বাড়তে শুরু করবে। এখন লাংসের কোথায় ব্লাড প্রেশারটা বাড়তেছে একটু দেখেন, পালমোনারি ভেইনে। কারণ লাংস থেকে ব্লাডটা আলটিমেটলি লেফট অ্যাট্রিয়ামে আসছে কি হয়ে? পালমোনারি ভেইন হয়ে। তো আলটিমেটলি তখন যেটা হবে যে দেখেন, এই যে এখন বুঝবেন, এই যে এটা ছিল কি পালমোনারি ভেইন, এখন এখানে ব্লাডগুলো সব কনজেশন হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, কারণ ওরা সামনে যেতে পারছে না। তো এই যে এটাকে আমরা বলি যে পালমোনারি
ভেনাস কনজেশন, ঠিক আছে? ওকে, এখন এই যে পালমোনারি ভেনাস কনজেশন হচ্ছে, তাহলে আলটিমেটলি এই পালমোনারি ভেইনে এখন কি হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কারণ ভেইন ব্লাডে টইটুম্বুর হয়ে আছে, তাহলে পালমোনারি ভেনাস প্রেশার বেড়ে যাচ্ছে। এখন আসেন, পালমোনারি ভেইনটা কোত্থেকে তৈরি হলো? পালমোনারি ভেইন কোত্থেকে তৈরি হয়? পালমোনারি ভেইন তৈরি হয় পালমোনারি ক্যাপিলারি থেকে। পালমোনারি ক্যাপিলারি থেকে। আমরা একটু মুছে দিই এটা, তাহলে আপনারা ক্লামজি ফিল করবেন না ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে একটা পালমোনারি ক্যাপিলারি দেখাই। এখানে আমি একটা ডায়াগ্রাম নিয়ে রেখেছি অলরেডি, দেখেন এই যে ডায়াগ্রামটা একটু দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই যে এটা হলো পালমোনারি ভেইন, তাহলে এই পালমোনারি ভেইনে আমার ব্লাড কনজেশন হয়ে আছে, কারণ ওরা লেফট অ্যাট্রিয়াম আসতে পারছে না, কারণ লেফট অ্যাট্রিয়াম ব্লাডে ফুলফিল্ড। লেফট অ্যাট্রিয়াম কেন খালি হতে পারে না? কারণ লেফট ভেন্ট্রিকল ব্লাড জমে ছিল। লেফট ভেন্ট্রিকল কেন ব্লাড খালি করতে পারে না? কারণ লেফট ভেন্ট্রিকলে এমআই হয়ে তার ফোর্স অফ কন্ট্রাকশন পাওয়ার কমে গেছে। ওকে, এখন এই পালমোনারি ভেইনে যখন প্রেশার বেড়ে গেছে, এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি, এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি গিয়ে কোথায় পড়বে? এই যে পালমোনারি ক্যাপিলারিতে পড়বে, মানে এখানে পড়বে পালমোনারি ক্যাপিলারিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পালমোনারি ক্যাপিলারিতে যখন প্রেশারটা পড়বে, তার মানে এখানেও ব্লাডগুলো সব কি হচ্ছে, মানে জমে আছে, কনজেশন হয়ে জমে আছে। তাহলে এখন এই পালমোনারি ক্যাপিলারিতে যেহেতু ব্লাড জমে আছে, এটা একটা ফ্লুইড সাবস্টেন্স, এবং এখানে ফলে এই প্রেশারটাকে আপনারা কি বলবেন? যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই প্রেশারটাকে কি বলবেন? হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে এখন পালমোনারি ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল। এখন বাড়তে 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 এই ব্লাড আর পালমোনারি ভেইনস, পালমোনারি ক্যাপিলারির ভিতরেও তাদের জায়গা করে নিতে পারছে না, কারণ প্রতি মুহূর্তেই তো ব্লাড চাচ্ছে সামনে যেতে, কিন্তু পারছে না। ফলে এবার তারা কি করবে? তারা এবার লিক আউট করা শুরু করবে, তারা লিক করা শুরু করবে। ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে যেহেতু তারা ভেইনে আর জায়গা করতেই পারছে না কোনোভাবে, এতক্ষণ ছিল, তখন তারা লিক করে করে ব্লাড ভেসেলস থেকে ব্লাডের প্লাজমা, মানে ফ্লুইড পোর্শন, নট ব্লাড, এটা হচ্ছে ফ্লুইড পোর্শন, মনে রাখবেন, কারণ আরবিসিতে এত ইজিলি বের হবে না ব্লাড ভেসেল রাপচার ছাড়া। ফ্লুইডটা বের হয়ে কোথায় জমা হতে শুরু করলো? লাংসে জমা হতে শুরু করলো। ক্লিয়ার? এখন লাংসের মধ্যে এখানে কে আছে? লাংসের মধ্যে কে আছে বলেন? এই যে অ্যালভিওলি, দেখেন এই যে অ্যালভিওলি, এই যে আরেকটা অ্যালভিওলি। তাহলে এখন ফ্লুইডগুলো জমা হচ্ছে কোথায়? অ্যালভিওলাস এবং পালমোনারি ব্লাড ভেসেলসের মাঝখানে। তো অ্যালভিওলাস এবং পালমোনারি ব্লাড ভেসেলসের মাঝখান, এই জায়গাটাকে বলে পালমোনারি ইন্টারস্টেশিয়াম। তাহলে এখন ফ্লুইড জমা হচ্ছে পালমোনারি ইন্টারস্টেশিয়াল স্পেসে, এটাকেও আমরা বলি পালমোনারি ভেনাস কনজেশন। তাহলে পালমোনারি ভেনাস কনজেশন বলতে বোঝাই যে এক্সেস অ্যাকিউমুলেশন অফ ব্লাড উইদিন পালমোনারি ভেইন অর পালমোনারি ইন্টারস্টেশিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার এই ব্লাডগুলো, মানে ফ্লুইড পোর্শন, এই ফ্লুইড পোর্শনগুলো যখন পালমোনারি ইন্টারস্টেশিয়ামও জমতে আর জায়গা পাচ্ছে না, তখন এবার তারা ঢুকতে শুরু করবে কোথায়? অ্যালভিউলাসের ভিতরে ঢুকতে শুরু করবে। এই যে দেখেন, এবার তারা অ্যালভিউলাসের ভিতরে ঢুকে অ্যালভিউলাসে ফ্লুইড জমা হতে শুরু করবে। এটাকে যখন অ্যালভিউলাসে ফ্লুইড জমা হতে শুরু করবে, তখন এবার এটাকে আমরা বলবো পালমোনারি এডিমা। এটাকে আমরা বলবো পালমোনারি এডিমা। তাহলে পালমোনারি এডিমা ইজ অ্যাকিউমুলেশন অফ ফ্লুইড ইন অ্যালভিউলার ক্যাভিটি। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝছেন হোয়াট ইজ পালমোনারি কনজেশন, হোয়াট ইজ পালমোনারি ইন্টারস্টিশিয়াল কনজেশন, হোয়াট ইজ পালমোনারি এডিমা। তাহলে দেখেন লাংসে ধরেই পালমোনারি এডিমা হয়ে যায় না, প্রথমে পালমোনারি ভেনাস কনজেশন হয়, তারপরে সেটা ইন্টারস্টিশিয়াল এডিমা হয়, তারপরে সেটা অ্যালভিউলাসে ঢুকে পালমোনারি এডিমা হয়। এবং আমরা এই যে পালমোনারি এডিমাতে যে বাইবেসাল ফাইন ক্রেপস পাই, সেটা কখন পাই? সেটা কিন্তু আমরা পালমোনারি এডিমার ক্ষেত্রে পাই। এই ক্রেপসটা কিন্তু আপনি পালমোনারি ভেনাস কনজেশনও পাবেন না, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমাতেও আসলে পাওয়া যায় না। তাহলে আপনি কোনো পেশেন্টের ক্রেপস পান নাই মানে যে তার হার্ট ফেলিয়ার নাই, এটা বলা যাবে না। ক্রেপস পান নাই মানে হার্ট ফেলিয়ার নাই, এটা বলা যাবে না। ক্রেপস পাচ্ছেন মানে পালমোনারি এডিমা ডেভেলপ করলো এবং তার হার্ট ফেলিয়ারটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, কারণ ফ্লুইড প্রথমে ভেইনসে কনজেশন ছিল, তারপরে ইন্টারস্টিশিয়াল এডিমা হলো, তারপরে অ্যালভিউলার ক্যাভিটিতে ঢুকে পালমোনারি এডিমা করলো, এখন আপনি ক্রেপস পাচ্ছেন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে তার হার্ট ফেলিয়ারটা অলরেডি অ্যাডভান্সড হয়ে গেছে। ওকে, এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। এই কনসেপশনটা যদি বুঝেন, ইনশাল্লাহ
আমার সামনে অনেক সময় বেঁচে যাবে। আমি জাস্ট আপনাকে বলবো ওই যে পালমোনারি কনজেশনের মেকানিজম, তখনই আপনারা এইটা ফ্ল্যাশব্যাক করে মেমোরিতে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন আমার এতক্ষণের যে আলোচনা, এটা কিসের কারণে হলো? এটা জাস্ট লেফট ভেন্ট্রিকুলার প্রবলেমের কারণে হলো। তাহলে লেফট ভেন্ট্রিকুল একটা এমআই হলো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ফলে লেফট ভেন্ট্রিকুল তার কাজ করতে পারে নাই, ফলে আমার লেফট ভেন্ট্রিকুল থেকে কার্ডিয়াক আউটপুট কমে গেল। এই লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট কমার কারণে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে গেল। লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়ার কারণে পালমোনারি সার্কুলেশনও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে। এই পালমোনারি সার্কুলেশনে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার কারণে পালমোনারি ভেনাস কনজেশন হলো, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা হলো, পালমোনারি এডিমা হলো। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? ওকে, ফাইন। তো আলহামদুলিল্লাহ আমরা লেফট হার্ট ফেলিউরটা শেষ করে ফেললাম। এখন আপনারা ডেভিডসন থেকে এই প্যারাটুকু কাইন্ডলি একটু পড়ে নেবেন। আমাদের 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স আছে উইথ your privacy. At any time you can ask me question directly. ওকে, ইনশাল্লাহ আমি ডিরেক্ট আপনাদেরকে অ্যান্সার করবো। যে কোনো কিছু যদি না বুঝেন হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে, সো আপনারা এটা বা লেফট হার্ট ফেলিউরটা পড়ে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা সুন্দর কথা বলা আছে, দেখেন সেটা হলো যে আপনার র্যাপিড হার্ট ফেলিউর, মানে একটা হচ্ছে র্যাপিড হার্ট ফেলিউর ডেভেলপ করা, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ হার্ট ফেলিউর ডেভেলপ করা। এখানে একটা টার্ম আছে, সেটা কি দেখেন। এই যে দেখেন, মনে করেন এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম আমি, যে সুস্থ একজন মানুষ ছিলেন, সাডেনলি তার হয়তো আগে থেকে অ্যাথেরোমেটাস প্লাক ছিল, এখন একটা অ্যাথেরোমেটাস প্লাক রাপচার করে, মানে প্লেক রাপচার করে কি হলো, তার এমআই হয়ে গেল, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখন এটা কি 3 দিন 4 দিন সময় নিয়ে হয়েছে, না সাডেনলি উইদিন আওয়ার হয়ে গেছে? উইদিন আওয়ার হয়ে গেছে। সো সাডেনলি লেফট ভেন্ট্রিকল তার কার্ডিয়াক আউটপুট কমে গেছে, ফলে সাডেনলি লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বেড়ে গেছে। সো সাডেনলি পালমোনারি সার্কুলেশনে প্রেশার বেড়ে গেছে, ফলে পালমোনারি ভেইনে ভেনাস কনজেশন হয়ে সাথে সাথে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল এডিমা হয়ে সাথে সাথে পালমোনারি এডিমা হয়ে গেল। তার মানে দেখেন লেফট ভেন্ট্রিকল যদি তার ফাংশন হঠাৎ করে লস হয়, হঠাৎ করে সে ব্যর্থ হয়, তখন এই যে প্রেশারগুলো বেড়ে যাচ্ছে এগুলো সব কিছু মানে হুটহাট করে হয়ে যাচ্ছে, সব কিছু খুব উইদিন আওয়ার্স, উইদিন ডেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এটা হওয়ার কারণে কি হবে, আলটিমেটলি পালমোনারি ভেনাস কনজেশন হয়েই পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা হয়ে যাচ্ছে, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা হয়ে পালমোনারি এডিমা ডেভেলপ করছে। ঠিক আছে? সো র্যাপিডলি হয়ে যাচ্ছে ঘটনা। এখন যদি জিনিসটা স্লোলি হতো, যেমন কিভাবে, যেমন হচ্ছে মনে করেন অ্যাওর্টিক স্টেনোসিস, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস। দেখেন এই যে লেফট ভেন্ট্রিকল, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বের হয় কি দিয়ে, সিস্টেমিক অ্যাওর্টা দিয়ে, আর সিস্টেমিক অ্যাওর্টার মুখে এখানে কি থাকে, অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে? এই অ্যাওর্টিক ভালভটা মনে করেন ন্যারো হয়ে গেছে, এটাকে কি বলে, অ্যাওর্টিক স্টেনোসিস। ক্লিয়ার? আচ্ছা, অথবা পেশেন্টের হাইপার টেনশন আছে, অথবা পেশেন্টের কি আছে, হাইপার টেনশন, সিস্টেমিক হাইপার টেনশন, মানে এখানে তার প্রেশার বেশি। ঠিক আছে? এখন দেখেন এই দুটোর কারণে আলটিমেটলি অ্যাওর্টিক স্টেনোসিস যখন হবে, তখন এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি সহজে বের হতে পারবে, নাকি বের হতে কষ্ট হবে? কষ্ট হবে, কারণ তার সামনে একটা অবস্ট্রাকশন, তার সামনে একটা বাধা আছে, রেজিস্ট্যান্স। তাহলে এই যে অধিক একটা রেজিস্ট্যান্স, এই হাই রেজিস্ট্যান্সের এগেনস্টে লেফট ভেন্ট্রিকলকে কী করতে হচ্ছে, ব্লাডকে ইজেক্ট করে ফোর্সফুলি কন্ট্রাক্ট করে বের করতে হচ্ছে। তো এই বের করতে করতে গিয়ে তখন কি হবে, এই যে লেফট ভেন্ট্রিকলে যেই ব্লাডগুলো ছিল তারা আসলে অ্যাডিকুয়েটলি বের হতে পারবে না। মনে করেন বের হওয়ার কথা ছিল 70 ml, কিন্তু এই যে সামনে এই রেজিস্ট্যান্স, সে বের করছে 60 ml। 70 ml এর জায়গায় কত বের করছে, 60 ml। এখন এই 60 ml বের করতে করতে তার পেশেন্টের চলে গেল আরও 1 বছর 2 বছর, মানে 2 বছর যাবত তার লেফট ভেন্ট্রিকল 60 ml করে ব্লাড বের করছে 70 ml এর জায়গায়। করতে করতে লেফট ভেন্ট্রিকল মানে আপসেট হয়ে গেল। আর কত বছর এই বাধা সহ্য করব?
এখন সে আরও উইক হয়ে যেতে শুরু করলো। এখানে আরও ব্যাপার হয়, কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে, তারপরে এখানে রিলেটিভ ইস্কেমিয়া হবে, তারপরে এখানে ইসেন্ট্রিক হাইপারট্রফি শুরু হবে, মায়োকার্ডিয়াল অ্যাপোপ্টোসিস হবে, মায়োকার্ডিয়াল ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হবে। আমরা এগুলো সামনে বলবো। শুধু সিম্পলি মনে রাখেন, এই যে লেফট ভেন্ট্রিকল যখন একটা রেজিস্ট্যান্স পারসিস্টেন্টলি ফেস করবে বছরের পর বছর, তখন লেফট ভেন্ট্রিকলের ফোর্স অফ কন্ট্রাকশন পাওয়ার গ্র্যাজুয়ালি কমতে থাকবে। ফলে এতদিন সে 60 ml বের করতো, এখন বের করবে 50 ml, এখন বের করবে 50 ml, আরও কমে গেল 10। এই 50 ml করে সে চালালো আরও 1 বছর। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে লেফট ভেন্ট্রিকল কম ব্লাড বের করছে, তাহলে লেফট ভেন্ট্রিকলের রিমেইনিং ব্লাড থেকে যাচ্ছে আস্তে আস্তে, এবং এই রিমেইনিং ব্লাড থেকে যাওয়ার কারণে এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি গিয়ে, একটু আগে যেভাবে বললাম, লেফট অ্যাট্রিয়ামও কিছু ব্লাড রিমেইনিং থেকে যাচ্ছে, কিন্তু এটা সাডেনলি অনেক বেশি হচ্ছে না, ও আস্তে আস্তে করে বাড়ছে। প্রথম বছর এখানে ছিল, দ্বিতীয় বছর আরেকটু বাড়লো, তৃতীয় বছর আরেকটু বাড়লো, চতুর্থ বছর আরেকটু বাড়লো, প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। তাহলে এই যে লেফট অ্যাট্রিয়ামে এখন প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। সো পালমোনারি ভেইনসও প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। সো পালমোনারি ক্যাপিলারিতেও প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। এখন দেখেন, তাহলে এই যে পালমোনারি যে ক্যাপিলারি, এখানে ব্লাড কোত্থেকে আসে? এখানে ব্লাড আসে পালমোনারি আর্টারি থেকে। পালমোনারি আর্টারি থেকে। এখন এই পালমোনারি আর্টারিটা অরিজিন কোথায়? রাইট ভেন্ট্রিকলে। এখন রাইট ভেন্ট্রিকলটা ব্লাড পাঠায় কিভাবে? পালমোনারি আর্টারির মাধ্যমে সে লাংসে ব্লাডটা পাঠাচ্ছে। এখন রাইট ভেন্ট্রিকল বলবে এতদিন তো ভালোই ছিলাম, এখন প্রবলেম কি? পালমোনারি আর্টারিতে এত রেজিস্ট্যান্স ফিল করছি কেন? কারণ হচ্ছে এই যে লেফট হার্টের কারণে যেই প্রেশারটা বাড়লো পালমোনারি সার্কুলেশনে, ওই পালমোনারি সার্কুলেশনের ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা ব্যাকওয়ার্ডলি গিয়ে কোথায় পড়লো? পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারিতে যখন প্রেশার বেড়ে যাবে, এবার বেচারা রাইট ভেন্ট্রিকল এত বেশি প্রেশারের এগেনস্টে তাকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন, এখন কি করবে? যে এই যে যখনই দেখা যাচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল ইনক্রিজ প্রেশার ফেস করছে, ইনক্রিজ প্রেশার উইদিন দ্য পালমোনারি আর্টারি, তখন সে তার কনসেন্ট্রিক হাইপারট্রফি শুরু হবে। এর মধ্যে আরেকটা ঘটনা হয়, সেটা হচ্ছে দেখেন, যখনই পালমোনারি ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ছে গ্র্যাজুয়ালি, তখন এটা ডিটেক্ট করতে পারে আপনার এখানে পালমোনারি যে আর্টারিওল আছে, পালমোনারি আর্টারিওলের মধ্যে কিছু স্ট্রেচ রিসেপ্টর থাকে, ওরা ওই প্রেশারটা ডিটেক্ট করতে পারে। ওরা ডিটেক্ট করতে গিয়ে ওরা কি করবে? তখন ওরা আমার টার্গেটকে দেখেন, একটা পেশেন্ট, একটা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি? অক্সিজেনেশন, রেসপিরেশন, মানে তার ব্লাডে যাতে প্রপারলি গ্যাসাস এক্সচেঞ্জটা হয়। এখন গ্যাসাস এক্সচেঞ্জটা হয় কোথায়? এই যে অ্যালভিউলাস এবং ব্লাডের মাধ্যমে। এখন এখানে যদি কোনো কারণে ফ্লুইড চলে আসে, মানে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, পালমোনারি এডিমা যদি হয়, তাহলে কিন্তু এই যে এয়ার থেকে অক্সিজেনটা ভালো করে ডিফিউশন হবে না, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা ভালো করে ডিফিউশন হবে না। এখন যখনই লেফট হার্টের প্রবলেমের কারণে পালমোনারি ক্যাপিলারিতে প্রেশার বাড়বে, এবং এই প্রেশার বাড়াটা যদি গ্র্যাজুয়ালি হয়, ধীরে ধীরে বাড়ছে, বছরের পর বছর সময় নিয়ে বাড়ছে, তখন এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি গিয়ে কোথায় পড়ছে? পালমোনারি আর্টারিওলে। পালমোনারি আর্টারিওল তখন তার যে ওয়াল আছে, মাস্কুলার লেয়ার, যেটা ব্লাড ভেসেলসের যে টিউনিকা মিডিয়া, ওখানে যে স্ট্রেচ রিসেপ্টর থাকে, ওরা এটা ডিটেক্ট করতে পারে যে কিরে আমাদের ভেতরে প্রেশার বাড়ছে, তার মানে নিশ্চয়ই আমাদের সামনে কোনো অবস্ট্রাকশন আছে। তখন ওরা কি করবে? যে আমরা আরও ন্যারো হয়ে যাব। ওরা ন্যারো হয়ে যাবে কিভাবে? এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, মনে করেন এটা হচ্ছে পালমোনারি আর্টারিওল, আর এটা হলো পালমোনারি মানে ক্যাপিলারি, আর এটা হলো পালমোনারি ভেনিউল। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এখানে যখন প্রেশারটা বাড়লো, কোথায় বাড়লো? এখানে প্রেশারটা প্রথমে বাড়ছে পালমোনারি ভেইনসে, কারণ পালমোনারি ভেইনসেই তো কার কাছাকাছি ছিল? লেফট অ্যাট্রিয়াম। তো এই প্রেশারটা গিয়ে পড়লো পালমোনারি ক্যাপিলারিতে। এরপরে প্রেশারটা আসলো কোথায়? পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারিতে আসার সাথে সাথে এখানে স্ট্রেস রিসেপ্টর সেটাকে ডিটেক্ট করে ওরা রিফ্লেক্সলি কী করবে? ভ্যাসো কনস্ট্রিকশন করবে, ওরা তাদের লুমেনকে ন্যারো করে ফেলবে। দ্যাট মিন্স দেখেন, ওরা এতক্ষণ ছিল এই ডায়ামিটারের, আর এখন হয়ে যাবে আরও চিকন এই ডায়ামিটারের। ঠিক আছে?
আরও চিকন হয়ে গেল। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন। এই ভ্যাসো কনস্ট্রিকশনটা কার হলো? পালমোনারি আর্টারিওলের হলো। ঠিক আছে, কেন ভ্যাসো কনস্ট্রিকশন হলো? কারণ ভ্যাসো কনস্ট্রিকশন যখন হবে তখন এখানে কি হবে? রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বাড়লে এখানে ব্লাড কি আসবে? কম আসবে। তাহলে পালমোনারি আর্টারি দিয়ে যদি ব্লাড কম আসে তাহলে এখানে এখন ব্লাড কি হবে? কমে যাবে। এখানে যদি ব্লাড কমে যায় তাহলে পালমোনারি ভেইন্সও ব্লাড কম আসবে। তার মানে দেখেন, ওরা এখন যেহেতু ওরা দেখছে ওদের সামনের পথটাতে ব্লক, ফলে ওরা যদি ব্লাডও আরও বেশি পাঠায় তাহলে এই ব্লকটা তো র্যাপিডলি বেড়ে যাবে। তাহলে ওরা কী করবে? পালমোনারি আর্টারি ভ্যাসো কনস্ট্রিকশন করে পালমোনারি ক্যাপিলারি, পালমোনারি ভেইন্স এখানে ব্লাড কম পাঠাবে, যেন অবস্ট্রাকশনটা দ্রুত বাড়তে না পারে। তাহলে এই কারণে আপনার যখন লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়ে তখন এখানে রিফ্লেক্সলি পালমোনারি আর্টারিওলের ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে পালমোনারি সার্কুলেশনে ব্লাড ফ্লো কমে গেলে তখন এখানে পালমোনারি ইন্টারস্টিশিয়াল পালমোনারি এডিমা মানে অ্যালভিউলার এডিমা, যেটা পালমোনারি এডিমা আপনারা সিম্পলি যেটা বলেন, এগুলো তখন কিন্তু কি হবে? খুব স্লোলি হবে, র্যাপিডলি হবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা প্রোটেকশন। তাহলে দেখেন, এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা এখানে কেন হচ্ছে না? ডিউ টু পালমোনারি আর্টারিয়াল বা পালমোনারি আর্টারিওরাল ভ্যাসো কনস্ট্রিকশন। তাহলে এটা করে সে হার্টকে সেভ, মানে লাংসকে পালমোনারি এডিমা হওয়া থেকে সেভ করছে। কিন্তু এটা কি সবসময় হবে? কখন হবে? যখন লেফট হার্ট ফেলিউরটা গ্র্যাজুয়ালি হবে, প্রোগ্রেসিভলি হবে। আর অ্যাকিউটলি হলে এই পালমোনারি আর্টারিওলার কনস্ট্রিকশন এটা হয়ে ওঠার সময়ও পায় না, ফলে সাডেনলি পালমোনারি এডিমা ডেভেলপ করে। তাহলে লেফট হার্ট ফেলিউর যদি র্যাপিডলি হয় পালমোনারি এডিমা র্যাপিডলি হবে, লেফট হার্ট ফেলিউর যদি গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভলি হয় তাহলে সেক্ষেত্রে পালমোনারি এডিমা সাধারণত হয় না। তখন প্রবলেম হয় আরেক জায়গায়। কেন? কারণ গ্র্যাজুয়ালি হলে পালমোনারি আর্টারিওলার কনস্ট্রিকশন হলো, ভ্যাসো কনস্ট্রিকশন হলো। এখন বেচারা পালমোনারি আর্টারিওলার ভ্যাসো কনস্ট্রিকশন যখন হবে তখন কি হবে? আমার পালমোনারি যে সার্কুলেশন, এই পালমোনারি সার্কুলেশনে ব্লাড যায় রাইট ভেন্ট্রিকল থেকে। এখন এখানে তো ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে আছে এই পালমোনারি আর্টারি সব, ফলে এই রাইট ভেন্ট্রিকল এখন ইনক্রিজড রেজিস্ট্যান্স ফিল করবে। ফলে রাইট ভেন্ট্রিকল এখন ওই যে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল যেরকম রেজিস্ট্যান্স ফেস করে সে আলটিমেটলি ফেল হয়ে গেছে, এখন রাইট ভেন্ট্রিকল রেজিস্ট্যান্স ফেল করছে, অথচ তার কোনো দোষই ছিল না। লেফট ভেন্ট্রিকলকে বাঁচাতে গিয়ে রাইট ভেন্ট্রিকল এখন কি করছে? সে এক্সেস রেজিস্ট্যান্স ফেস করছে এবং সেও এখন তার কার্ডিয়াক আউটপুট ধীরে ধীরে কমে যাবে। মানে এখন হচ্ছে এখানে কি? রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। ফলে এবার রাইট ভেন্ট্রিকুল আস্তে আস্তে ব্লাড জমছে, 3-4 বছর পর আরেকটু বেশি জমছে। কেন? কারণ ডিউ টু ইনক্রিজড pressure in the pulmonary artery, right ventricle cannot empty adequately during systole. ফলে এখানে কিছু ব্লাড থেকে যাচ্ছে, আলটিমেটলি এখানে ব্লাড থাকলে রাইট এট্রিয়ামে ব্লাড থেকে যাবে, কারণ রাইট এট্রিয়াম থেকে ব্লাড নিচে নামতে পারছে না। ওকে, তাহলে রাইট এট্রিয়াল প্রেশার এবার বাড়বে। রাইট এট্রিয়াল প্রেশার বাড়লে তাহলে কী হয়ে গেল? দেখেন, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট কমে গেছে প্রথমে, তারপরে রাইট এট্রিয়ামের মধ্যে প্রেশারটা বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন রাইট এট্রিয়ামে যদি প্রেশারটা বাড়ে তাহলে রাইট এট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসে? আপনার পুরো বডি থেকে। এই যে এই ভেইন্সটা দিয়ে এখানে কী বোঝাচ্ছে? আপনার এসভিসি প্লাস আইভিসি, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ওরা এখানে আসতে পারবে না, কারণ ওরা ব্লাড নিয়ে আসে কেন? কারণ রাইট এট্রিয়ামের মধ্যে প্রেশার থাকে অলমোস্ট 0, আর এই যে সিস্টেমিক ভেনাস প্রেশার এটা হচ্ছে 8 মিলিমিটার মার্কারি। তাহলে 8 মিলিমিটার মার্কারি আর এখানে 0 মিলিমিটার মার্কারি, এই প্রেশার গ্রেডিয়েন্টের কারণেই ভেনাস রিটার্ন হয়ে ব্লাডগুলো রাইট এট্রিয়ামে এসে ফুলফিল হয়। এখন রাইট এট্রিয়ামে তো প্রেশার বেড়ে গেছে, ফলে এখান থেকে এখন ভেনাস রিটার্ন কী হবে? কমে যাবে। ভেনাস রিটার্ন কমলে এই ব্লাডগুলো সব কোথায় কনজেশন হয়ে যাচ্ছে? সিস্টেমিক ক্যাপিলারিতে। ওরা এখানে জমতে যখন দেখবে আর জায়গা করতে পারছে না, তখন ব্লাডের ফ্লুইড পোর্শন ক্যাপিলারিগুলো লিক করে এখানে জমা হতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে কি? এডিমা। কোথায় হচ্ছে? লাংসে না বডিতে? তাহলে এই কারণেই এই বডির জায়গাটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট হচ্ছে কি? লেগ। ফলে পেশেন্টের লেগে এডিমা দেখা দিবে, স্যাক্রাল এডিমা দেখা দিবে, ইনার অ্যাসপেক্ট অফ থাইতে এডিমা দেখা দিবে, মানে ডিপেন্ডেন্ট পার্টে পানিটা জমবে ডিউ টু গ্র্যাভিটি ইফেক্ট। এই কারণেই তাহলে এই যে এতক্ষণ যে কথাটা বললাম এই জায়গার ঘটনাগুলো, এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রাইট হার্ট ফেলিওরও আপনাদেরকে বলে ফেললাম। ক্লিয়ার? তাহলে রাইট হার্ট ফেলিওরে দেখেন 3টা শর্ত: রাইট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট কমলো, রাইট এট্রিয়ামে প্রেশার বাড়লো, তারপরে সিস্টেমিক ভেনাস প্রেশার এটাও বেড়ে গেছে, এবং যার কারণে আমার ডিপেন্ডেন্ট এডিমা হচ্ছে, পিটিং এডিমা হচ্ছে। আর লেফট হার্টের ঘটনাটা
একটা বললাম। তাহলে লেফট হার্ট ফেলিওর এখানে শেষ, রাইট হার্ট ফেলিওর এখানে শেষ। ক্লিয়ার? আচ্ছা, সিস্টোল মানে বের করতে প্রবলেম, ডায়াস্টোল মানে ফুলফিলড হতে প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। অ্যাকিউট হার্ট ফেলিওর হলে পালমোনারি এডিমা হবে, ক্রনিক হার্ট ফেলিওর হলে পালমোনারি এডিমা তেমন একটা হবে না, তখন সমস্যা হবে রাইট হার্টটা ফেল হয়ে যাবে ডিউ টু প্রবলেম অফ লেফট হার্ট। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপারগুলো। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে দেখেন মাত্র দুটো প্যারা এক্সপ্লেন করলাম। আলহামদুলিল্লাহ, আশা করি এখানে আপনাদের কোনো কনফিউশন নাই, বাকিটা পড়বেন। এখন দেখেন আরও অন্যান্য কারণেও রাইট হার্ট ফেলিওর হতে পারে, যেমন কর পালমোনারি, ক্রনিক লাং ডিজিজ, যেমন সিওপিডি, অ্যাজমা, এগুলাতে কি হয়, লাংসের যে ব্রোঙ্কিওল এগুলো কি হয়ে যায় ক্রনিক লাং ডিজিজে, এগুলো ন্যারো হয়ে যায়। হ্যাঁ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, তারপর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। তখন যখন লাংসের কোনো একটা জায়গা দিয়ে এয়ার ঢুকতে পারে না বা বের হতে পারে না, তখন ওই অ্যালভিউলাসের পাশে যে ব্লাড ভেসেলসগুলো আছে ওরা দেখবে আমি তো এই অ্যালভিউলাস দিয়ে উপকৃত হচ্ছি না, কারণ সে তো আমাকে যথেষ্ট গ্যাস পাঠাচ্ছে না, গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে না। তখন ওই এফেক্টেড অ্যালভিউলাসের পাশের যে ব্লাড ভেসেলস তারা ভেসো কনস্ট্রিকশন করে ন্যারো হয়ে যায়। তাহলে দেখেন এই যে অ্যালভিউলাসের পাশের যদি ব্লাড ভেসেলসগুলো যদি ন্যারো হয়ে যায়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়, এখন এই ব্লাড ভেসেলসগুলো আসে কোত্থেকে? এটা যদি অ্যালভিউলাস হয়, এই যে ব্লাড ভেসেলস এটা ন্যারো হয়ে গেছে, ভ্যাসো কনস্ট্রিকশন করে ন্যারো হয়ে গেছে। এখন এই অ্যালভিউলাসের কাছে এই যে ব্লাড ভেসেল যেটা আসলো পালমোনারি আর্টারি, এটা কোত্থেকে আসছে? পালমোনারি আর্টারি কোত্থেকে আসে? রাইট ভেন্ট্রিকল থেকে আসে। তাহলে এই যে ভ্যাসো কনস্ট্রিকশনটা এখানে হলো, এই ভ্যাসো কনস্ট্রিকশনের কারণে রাইট ভেন্ট্রিকলের মধ্যে এখন আফটার লোড বেড়ে গেছে, মানে রাইট ভেন্ট্রিকল তার সামনের যে ব্লাড ভেসেলস আছে সেখানে তো প্রেশার বেশি, ফলে সে ইনক্রিজড একটা রেজিস্ট্যান্স ফেস করে রাইট ভেন্ট্রিকল ফেল হয়ে যাবে, মানে তার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, গ্র্যাজুয়ালি কমে যাবে। তাহলে এই যে এই রাইট ভেন্ট্রিকল ফেল হওয়া মানে কি, রাইট ভেন্ট্রিকল কোন হার্টের পার্ট? রাইট হার্টের পার্ট, ফলে এটা হবে রাইট হার্ট ফেলিওর। তাহলে এই যে ক্রনিক লাং ডিজিজে এভাবে হচ্ছে। পালমোনারি অ্যাম্বোলিজম মানে ধরেন কোনো একটা পালমোনারি আর্টারিওলের মধ্যে কোনো একটা অ্যাম্বোলাই ব্লক হয়ে গেল, ঠিক আছে, অ্যাম্বোলাই ব্লক হয়ে গেল। এই অ্যাম্বোলাটা আসছে কোত্থেকে? আপনার পা থেকে। আপনার পায়ের ব্লাড হার্টের কোন চেম্বারে আসে? রাইট অ্যাট্রিয়ামে, ভেনাস ড্রেনেজ। রাইট অ্যাট্রিয়াম থেকে অ্যাম্বোলাইটা কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। একটু ইমাজিন করেন, রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাম্বোলাইটা তখন ছুটে গিয়ে যখন এইভাবে যাচ্ছিল পালমোনারি আর্টারি দিয়ে, যখনই কোনো একটা ন্যারো পালমোনারি আর্টারি হতে যায় তখন তারা ওখানে আটকায় গেলে আবার কী হবে? আবার পিছন থেকে ব্লাড আর সামনে যেতে পারছে না, তখনই আবার এখানে একটা কি হচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তখন আবার রাইট ভেন্ট্রিকল ফেল করবে। তাহলে দেখেন এটাও একটা রাইট হার্ট ফেলিউরের কারণ, যে পালমোনারি অ্যাম্বোলিজম। ঠিক আছে, পালমোনারি ভালভুলার স্টেনোসিস, এটা তো আপনাকে বললাম যে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয় পালমোনারি আর্টারির মাধ্যমে। ঠিক আছে, তো এই পালমোনারি আর্টারির মধ্যে একটা ভালভ থাকে, পালমোনারি ভালভ। এই ভালভ যদি ন্যারো হয়ে যায় তাহলে একইভাবে রাইট ভেন্ট্রিকল আবার ইনক্রিজড রেজিস্ট্যান্স ফিল করছে, ফলে এখানেও রাইট ভেন্ট্রিকল ফেল করবে। এই কারণে পালমোনারি ভালভুলার স্টেনোসিস ইজ এ কজ অফ রাইট হার্ট ফেলিওর। আর যখন কোনো পেশেন্টের লেফট হার্ট ফেলিওর এবং রাইট হার্ট ফেলিওর একই সাথে প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা বলবো বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর, হুইচ ইজ ফর্মারলি নোন এজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই প্যারাটার এক্সপ্লেনেশন। আশা করি ইনশাআল্লাহ লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কনসেপশনটা। আমরা এরপর আরও আসবো, আমাদের এখন হার্ট ফেলটা যখন হবে তখন বডিতে কিছু রেসপন্স তৈরি হবে, এই যে রেসপন্সগুলো, যে বডি কী কী রেসপন্স করবে। ঠিক আছে, আচ্ছা, এটাতে আমরা আসছি। তার আগে আমি এখানে আরেকটা কথা বলে নিতে চাই, যে সিস্টোলিক হার্ট ফেলিওর এবং ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, এটা একটু বলে নিতে চাই। তাহলে দেখেন আমরা অ্যাকিউট হার্ট ফেলিওর দেখলাম, যেমন এমআই হয়ে হলো। ক্রনিক হার্ট ফেলিওর দেখলাম, যেটা উইথ দ্য প্যাসেজ অফ মান্থস, ইয়ার্স, যেমন সিস্টেমিক হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রনিক লাং ডিজিজ, মানে যেগুলো সময়ের ব্যবধানে হয়। তাহলে এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। দেন আমরা অ্যানাটমিক্যাল যে ডিভিশন, লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, বাইভেন্ট্রিকুলার, এটাও ক্লিয়ার। এখন আমরা একটু দেখবো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। আচ্ছা, এটা সিম্পল। যদি হার্টের সিস্টোলিক ফাংশন ভালোভাবে না হয় সেটা সিস্টোলিক হার্ট ফেলিওর। যেমন এতক্ষণ যা বললাম, যে কোনো পেশেন্টের এখানে এমআই হয়ে কার্ডিওমায়োসাইট ড্যামেজ হলো, ফলে লেফট ভেন্ট্রিকল তার সিস্টোল করার ক্ষমতা কমে গেছে। লেফট ভেন্ট্রিকল 70 ml ব্লাড বের করার কথা প্রতি স্ট্রোকে, প্রতি সিস্টোলে, এখন সে বের করছে 30 ml। তাহলে এটা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর। আর হচ্ছে কোনো কারণে ধরেন কোনো পেশেন্টের কি হলো, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হলো, দ্যাট মিনস আমাদের হার্টের যে কাভারিংটার নাম কি, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম, এটা মোস্ট কমনলি হয় টিউবারকুলাস পেরিকার্ডাইটিসে।
তো যাই হোক, পেরিকার্ডাইটিস হয়ে এই পেরিকার্ডিয়ামটা এখানে ফাইব্রোসিস হয়ে পেরিকার্ডিয়ামের যে ইলাস্টিসিটি ছিল সেটা লস হয়ে গেছে। নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে দেখেন, যখন এটা মনে করেন আমার লেফট ভেন্ট্রিকল, আর লেফট ভেন্ট্রিকলকে কাভার করে রাখলো এই যে ব্লু কালারের পেরিকার্ডিয়াম। এখন লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্ট্রল করবে, সে যখন ফুলতে চাচ্ছে, এই যে সে যখন ডায়াস্ট্রল করতে চাচ্ছে, তখন সে ডায়াস্ট্রল করতে হলে অবশ্যই কাকেও সরে যেতে হবে, এই যে পেরিকার্ডিয়ামটাকেও একটু সরে গিয়ে লেফট ভেন্ট্রিকলকে ফুলে যাওয়ার জায়গা করে দিতে হবে। তখন চিত্রটা কীরকম হবে, তখন চিত্রটা হবে এই, এবং এর পরে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকলটা ডায়াস্ট্রল হবে। এই যে হলো, দেখেন তাহলে এখানে লুমেনের সাইজ দেখেন, আর এখানে লুমেনের সাইজ দেখেন, এটা হলো ডায়াস্ট্রল। তো এখন ডায়াস্ট্রল হতে হলে পূর্ব শর্ত কি, পেরিকার্ডিয়ামকে ছেড়ে দিতে হবে জায়গা। এখন কোনো কারণে পেরিকার্ডিয়াম রিজিড হয়ে গেছে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন, ডিউ টু ফাইব্রোসিস, ফলে পেরিকার্ডিয়াম জায়গা দিচ্ছে না, ফলে লেফট ভেন্ট্রিকুল আর ডায়াস্ট্রল করতে পারবে না। ওকে, ঠিক এক্স্যাক্টলি এটাই হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলে কোনো প্রবলেম নাই, এখানে মায়োকার্ডিয়ামগুলো ভায়াবল আছে, প্রবলেম হচ্ছে পেরিকার্ডিয়াম রিজিড হয়ে গেছে, সে সরছে না, দূরের দিকে সরছে না, ফলে লেফট ভেন্ট্রিকল ডায়াস্ট্রল করতে পারতেছে না। তো লেফট ভেন্ট্রিকল যদি তার ভলিউম নাই বাড়ায়, তাহলে লেফট এট্রিয়াম থেকে ব্লাড আসতে পারবে? পারবে না। তো তাহলে এই যে লেফট ভেন্ট্রিকল ব্লাড রিসিভ করতে ইনক্যাপাবল, এটাকে বলে ডায়াস্ট্রলিক হার্ট ফেলিওর। এটা লেফট সাইডে হলে লেফট ডায়াস্ট্রলিক হার্ট ফেলিওর, রাইট সাইডে হলে রাইট ডায়াস্ট্রলিক হার্ট ফেলিওর, সেটা সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের সিস্টোলিক হার্ট ফেলিওর কি, ডায়াস্ট্রলিক হার্ট ফেলিওর কি, এই হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আমাদের আরেকটা ব্যাখ্যা। এরপর আমরা আসব যে আমাদের এই প্যাথোজেনেসিস। আলহামদুলিল্লাহ অলরেডি এখান থেকে অনেক কিছু আমি বলে ফেলেছি, এখন জাস্ট আমরা একটু ম্যাচ করব যে এই যে একটা হার্ট ফেলিওর হচ্ছে, এখানে মূলত প্যাথোফিজিওলজি হচ্ছে, মানে আমরা কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে, আর রাইট হার্ট ফেলিওর হলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে, আর লেফট হার্ট ফেলিওর হলে পালমোনারি ভেনাস প্রেশার বাড়বে, পালমোনারি এডিমা হবে, আর রাইট হার্ট ফেলিওর হলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে, সিস্টেমিক ভেনাস প্রেশার বাড়বে, আর সিস্টেমিক এডিমা হবে, মানে লেগ এডিমা হবে, স্যাক্রাল এডিমা হবে। ক্লিয়ার? এই কথাগুলো এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা না বললেই নয়, এটা হচ্ছে ডেভিডসনে নাই, কিন্তু আমরা ইনশাল্লাহ এটা রবিন্স থেকে আপনাদেরকে একটু বলবো খুব ব্রিফলি, যাতে খুব বেশি ইলাবোরেশনও না হয়। এই যে কনসেন্ট্রিক হাইপারট্রফি, কনসেন্ট্রিক হাইপারট্রফি নিয়ে একটু কথা বলবো, এই কয়েকটা জিনিস, এবং ইসেন্ট্রিক হাইপারট্রফি নিয়ে কথা বলবো। ঠিক আছে? এই জিনিসগুলো বলে ফেললে আমাদের হার্ট ফেলিউরের যে মেকানিজম সেটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন কনসেন্ট্রিক হাইপারট্রফিটা একটু দেখেন। যখন কনসেন্ট্রিক হাইপারট্রফি মানে হলো যে এই ধরেন লেফট ভেন্ট্রিকল, একটা নর্মাল লেফট ভেন্ট্রিকল, আর এটা যখন কনসেন্ট্রিক হবে তখন জিনিস হবে এরকম। তাই কনসেন্ট্রিক হাইপারট্রফিতে হচ্ছে ওয়াল থিকনেস অনেক বেড়ে যাবে, আর লুমেনের ভেতরের জায়গাটা কমে যাবে। ঠিক আছে? তাহলে এই লুমেনের একটা লেফট ভেন্ট্রিকল, সে যদি 120 ml ব্লাড ধারণ করতে পারে, ও কখনোই 120 ml পারবে না, ও করবে 100 ml। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এটা 100 ml হতে পারে, এটা 90 ml হতে পারে, যাই হোক। তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে কনসেন্ট্রিক হাইপারট্রফি করলে লেফট ভেন্ট্রিকলের ব্লাড রিটেইন করার ক্যাপাসিটি কমে যাবে, কিন্তু এই ভেন্ট্রিকলটা যেই ফোর্স অফ কন্ট্রাকশন, এই ভেন্ট্রিকলটার মাসেল অনেক বাল্কি, ফলে ওর ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেশি হবে ইন রিলেটিভ টু দিস নর্মাল ওয়ান। তাহলে কনসেন্ট্রিক হাইপারট্রফিতে ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, এবং ব্লাড রিটেইন করার ক্ষমতা, মানে ডিউরিং ডায়াস্টলি সে যে ব্লাড রিসিভ করবে লেফট অ্যাট্রিয়াম থেকে, সেই ক্ষমতা কমে যাবে। 120 ml এর জায়গায় 100 ml করছে। এটা দুইটা পয়েন্ট। আচ্ছা, এখন দেখেন যে এখানে যেটা হয় যে কনসেন্ট্রিক হাইপারট্রফিতে স্ট্রোক ভলিউম, মানে একটা সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকল যে ব্লাডটা বের করে, এটাকে বলে স্ট্রোক ভলিউম। এই স্ট্রোক ভলিউমটা নর্মালও থাকতে পারে, কমেও যেতে পারে, নর্মালও থাকতে পারে, কমেও যেতে পারে। যেমন হচ্ছে দেখেন, মনে করেন এটা হচ্ছে নর্মালটা। ওকে, এখন সে মনে করেন লেফট অ্যাট্রিয়াম থেকে 100
20 ml ব্লাড রিসিভ করলো এবং সে সিস্টোল করার সময় বের করে দিল 70 ml ব্লাড। ক্লিয়ার? আচ্ছা, আর কনসেন্ট্রিক হাইপারট্রফি যার হলো সে রিসিভ করলো 100 ml ব্লাড। দেখেন কত ml ব্লাড রিসিভ করলো? 100 ml। আর নর্মালটা কত? 120 ml। সমস্যা নাই, কিন্তু ওর যেই ক্ষমতা, ও এই অল্প ব্লাড থেকেও সে স্ট্রোক করে সে 70 ml ব্লাড বাইরে বের করে দিল। তাহলে দেখেন তো, নর্মাল হার্টটা 120 ml নিয়ে 70 ml বের করতেছে, আর কনসেন্ট্রিক হাইপারট্রফাইড হার্টটা 100 ml ব্লাড নিয়ে সেখান থেকে 70 ml বের করে দিচ্ছে। ফলে দুটো হার্ট থেকে 70 ml বের হচ্ছে, কিন্তু দুটো হার্টের ব্লাড নেওয়ার ছিল ডিফারেন্ট। সো আমরা এখান থেকে অবভিয়াসলি বুঝতে পারছি যে এই যে কনসেন্ট্রিক হাইপারট্রফাইড হার্টের পাওয়ার কত বেশি। ফলে এখানে স্ট্রোক ভলিউমটা কি হচ্ছে? নর্মাল আছে। আচ্ছা, এখন মনে করেন ফুলতে ফুলতে মানে কনসেন্ট্রিক হাইপারট্রফি এত বেশি হলো যে আরও ছোট হয়ে গেল মনে করেন। এখন আর 100 ml নেওয়ারও জায়গা নাই, এখন সে ব্লাড নিল সাপোজ 80 ml। এখন 80 ml থেকে সে যত জোরেই স্ট্রোক করুক, একটা তো লিমিট আছে, সে বের করলো এখান থেকে 60 ml। কত? 60 ml। ওকে, 60 ml। তাহলে দেখেন নর্মালি 70 ml বের হতো, আর এখন বের হচ্ছে 60 ml ব্লাড। ফলে আমরা দেখলাম যে কনসেন্ট্রিক হাইপারট্রফিতে প্রথম দিকে যদিও স্ট্রোক ভলিউম নর্মাল থাকবে, কিন্তু পরের দিকে কিন্তু যত বেশি ফুলতে থাকবে এবং লেফট ভেন্ট্রিকলের ভেতরে লুমেন যত ছোট হতে থাকবে, তার স্ট্রোক ভলিউম মানে ফোর্স অফ কন্ট্রাকশন বেশি থাকলেও সে তার সর্বোচ্চ ট্রাই করলো, ব্লাড নিচ্ছেই তো মাত্র 80 ml, এখান থেকে আর কতটুকুই বা বের করবে, তখন সে আস্তে আস্তে তার স্ট্রোক ভলিউম কমে যাবে। আর স্ট্রোক ভলিউম কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সিম্পল হিসাব। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কথা। এখন আরেকটা কথা আসে, দেখেন এখানে আপনার যে কার্ডিওমায়োসাইটগুলো আছে, হ্যাঁ, ওরা হচ্ছে মনে করেন একজনের ওজন 50 কেজি করে সাপোজ, তাহলে ওদের 1 প্লেট ভাত খেলে হয়। আর এখানে যে কার্ডিওমায়োসাইটগুলো আছে ওদের একজনের ওজন হচ্ছে 150 কেজি, ওরা কি 1 প্লেট ভাত খেলে হবে? ওদের তো 4-5টা বার্গার লাগবে প্রতি বেলায়। ঠিক আছে? ফলে ওদের এখানে কিসের ডিমান্ড বেড়ে গেল? অক্সিজেন ডিমান্ড বেড়ে গেল, ওদের ব্লাড সাপ্লাই, ব্লাড ফ্লোয়ের ডিমান্ড বেড়ে গেল। কিন্তু ওই হিসাবে তো এখানে ব্লাড ফ্লো আসলে বাড়ে নাই, কারণ করোনারি আর্টারি এখানেও যে একটা ছিল এখানেও একটা আছে। এটা ডিরেক্ট রবিনসে বলা আছে যে এখানে যদিও হার্ট মাসেলগুলো ফুলে যায়, ওই হিসাবে করোনারি ক্যাপিলারিগুলো নাম্বার বাড়ে না। ফলে এই বেচারারা বড় হয়ে গেছে সাইজে, কিন্তু ওরা খাবার পাচ্ছে না অ্যাডেকোয়াটলি। ফলে একটা পর্যায়ে ওরা কি হবে? আবার শ্রিঙ্ক করতে শুরু করবে। দেখেন ফুলে গেছে না, ওরা তখন আবার শ্রিঙ্ক করতে শুরু করে ওরা আগের চাইতে আরও বেশি কি হয়ে যাবে? চুপসে যাবে। দেখেন এই যে ওরা শ্রিঙ্ক করে করে এখন লুমেনটাকে আবার বড় করে দিছে, ইভেন এতই চিকন হয়ে গেছে যা নর্মাল অবস্থার চাইতে ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলে কি? ইসেন্ট্রিক হাইপারট্রফি। ইসেন্ট্রিক হাইপারট্রফিতে ওয়াল থিকনেস কমে যাবে, ভেতরের লুমেন বেড়ে যাবে। এখন ওয়াল থিকনেস কমে গেছে, তারপরে আবার এতদিনের যে একটা প্রেশার ইনক্রিজড, প্রেশার পেতে পেতে এখানে কার্ডিওমায়োসাইটগুলোর ফোর্স অফ কন্ট্রাকশনও কমে গেছে। ফলে নর্মালি যে 70 ml ব্লাড বের করতো, এখন কিন্তু তারা দেখেন এই যে নর্মাল একটা লেফট ভেন্ট্রিকল কতটুকু ব্লাড নেয়? 120 ml। ওকে 120 ml নেবেন, আরও বেশি নিবে অবশ্যই। ও নিবে 140 ml। তো ও 140 ml ব্লাড নিছে, তাহলে অবশ্যই ওর 70 ml বের করা উচিত নাকি আরেকটু বেশি বের করা উচিত? আরেকটু বেশি। আমরা আশাই করতে পারি যে সে 100 ml বের করুক, কিন্তু দুঃখজনক তার শক্তি এখন আর নাই। ইসেন্ট্রিক হাইপারট্রফি হলে কার্ডিয়াক মায়োসাইটের মানে এনার্জি যেমন কমে যায়, পাশাপাশি ইসেন্ট্রিক হাইপারট্রফি হওয়ার সময় এই যে এতদিনের একটা প্রেশার, লোড, ইনক্রিজ, স্ট্রেস, এটার কারণে কার্ডিওমায়োসাইটের মাঝখানে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হয়, কার্ডিয়াক ফাইব্রোসিস হয়, কিছু কার্ডিওমায়োসাইট ড্যামেজ হয়ে যায়, এটাকে বলে অ্যাপোপ্টোসিস। ফলে দেখতে মনে হবে লেফট ভেন্ট্রিকল অনেক বড় সাইজে, কিন্তু তার ওয়ালটা থিকনেস অনেক কমে গেছে এবং এখানে অ্যাক্টিভ কার্ডিওমায়োসাইটের সংখ্যা কমে গেছে। মোর ওভার এখানে কার্ডিয়াক ফাইব্রোসিস শুরু হয়ে গেছে। ফলে এখানে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন অনেক কমে যায়। ফলে সে দেখেন 140 ml ব্লাড নিয়ে সে এখানে আসলে বের করবে কত? দেখবেন যে 30 ml বা 40 ml, যেটা নর্মাল তো দূরের থাক। 70 ml বের করলে আমি খুশি হইতাম, কিন্তু না, সে নর্মাল ইনজেকশনটা দিতে পারতেছে না, অথচ সে ব্লাড নিচ্ছে নর্মালের চাইতেও বেশি, 140 ml। তাহলে ইসেন্ট্রিক হাইপারট্রফিতে স্ট্রোক ভলিউম আরও অনেক বেশি কমে যাবে, আর কনসেন্ট্রিক হাইপারট্রফিতে স্ট্রোক ভলিউম
কমলেও খুব সামান্য কমবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কথা। তো এই কথাগুলোই আমি এখানে বলেছি। দেখেন কনসেন্ট্রিক হাইপারট্রফিতে ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজেস, এটা হচ্ছে এসবি, স্ট্রোক ভলিউম রিমেন্স নর্মাল অর ডিক্রিজেস, ওই যে স্লাইটলি কমছে। কার্ডিয়াক আউটপুট রিমেন্স নর্মাল অর ডিক্রিজেস, স্বাভাবিক, স্ট্রোক ভলিউমের সাথে কার্ডিয়াক আউটপুট একেভাবে একই কথা। এরপর হচ্ছে দেখেন কনসেন্ট্রিক হাইপারট্রফিতে এন্ড ডায়াস্টলিক ভলিউম কি হয়েছিল? স্লাইটলি ডিক্রিজ, যেহেতু ফুলে গেছিল তারা এন্ড ডায়াস্টলিক ভলিউম মানে ব্লাড রিসিভ করার ক্ষমতা কমে গেছে, 120 ml এর জায়গায় 100 ml। এই কথাগুলো আমি এখানে প্রত্যেকটা বলেছি, এবং আমি যে ম্যাথমেটিক্সটা আপনাকে দেখালাম, হাইপোথেটিক্যাল যে ম্যাথটা, এটা এখানে আমি এক্সাম্পল সহ আপনাদেরকে লিখে দিয়েছি। এবং এরপর ইসেন্ট্রিক হাইপারট্রফি বললাম যে ফোর্স অফ কন্ট্রাকশন এখানে ডিক্রিজেস, কমে যাবে। কেন? এই যে সিরিজ অফ অ্যারেঞ্জমেন্ট সার্কোমিয়ার, এবং এখানে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হবে এবং অ্যাপোপ্টোসিস হবে, এই জিনিসের কারণে কমে যাবে। তাহলে স্ট্রোক ভলিউম সিগনিফিক্যান্টলি ডিক্রিজ হবে, আর স্ট্রোক ভলিউম কমলে কার্ডিয়াক আউটপুট সিগনিফিক্যান্টলি ডিক্রিজ হবে। আর এখানে এন্ড ডায়াস্টলিক ভলিউম কী হবে? অনেক বড় লুমেন, এন্ড ডায়াস্টলিক ভলিউম ইনক্রিজ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি এখন আপনাদের কনসেপশনটা ক্লিয়ার। এবার দেখেন কখন কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে, কখন ইসেন্ট্রিক হাইপারট্রফি হবে। কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে যে যখন প্রেশার ওভারলোড হবে, প্রেশার ওভারলোড, প্রেশার বাড়তে হবে। যেমন হচ্ছে মনে করেন যে এই হলো একটা লেফট ভেন্ট্রিকল, আর এই হলো অ্যাওর্টা, এখানে হলো আমার অ্যাওর্টিক ভালভ। ওকে, আচ্ছা, এখন এই অ্যাওর্টিক ভালভটা ন্যারো হয়ে গেছে, তাহলে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড বের হবে, সে কি ইজিলি বের হতে পারবে না? একটা প্রেশার ফেস করছে। এইটাকে বলে যে প্রেশার ওভারলোড, এটাকে বলে প্রেশার ওভারলোড। প্রেশার ওভারলোড হলে কি হবে? কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে, মানে হার্টের মাসেল গোস্ত বাড়তে থাকবে, এটাকে বলে কনসেন্ট্রিক হাইপারট্রফি। অথবা কোনো পেশেন্টের সিস্টেমিক হাইপার টেনশন আছে, ব্লাড প্রেশার বেশি, তো ব্লাড প্রেশার বেশি মানে অ্যাওর্টাতে প্রেশার বেশি, এখানে অ্যাওর্টিক ভালভটা ওকে আছে, কিন্তু সামনে তো বাধা বেশি, প্রেশার বেশি, তো এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি কার উপরে পড়বে? লেফট ভেন্ট্রিকলের উপরে। তখনও লেফট ভেন্ট্রিকল ব্লাডকে বের করতে এক্সেস প্রেশার ফিল করবে, এটাকে বলে প্রেশার রেজিস্ট্যান্স। মানে সিস্টেমিক অ্যাওর্টাতে রেজিস্ট্যান্স বাড়লে, অ্যাওর্টিক স্টেনোসিস হলে, তখনও কি হয়? লেফট ভেন্ট্রিকলের উপরে একটা লোড পড়ে, এটাকে বলে প্রেশার ওভারলোড। প্রেশার ওভারলোড হলে কনসেন্ট্রিক হাইপারট্রফি হবে। আচ্ছা, বুঝাইতে পারলাম? ওকে, এবার আসেন যে ভলিউম ওভারলোড জিনিসটা কি। দেখেন ভলিউম ওভারলোডটা আমি আপনাদেরকে বলি। ভলিউম ওভারলোডটা কি? এটা হচ্ছে যে আমার একটা লেফট ভেন্ট্রিকল এবং উপরে হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, এবং দুজনের মাঝখানে হচ্ছে এটা একটা মাইট্রাল ভালভ। ওকে, এখন কোনো কারণে এখানে মাইট্রাল রিগার্জিটেশন হলো, তো মাইট্রাল রিগার্জিটেশন, এটা নিয়ে আমরা ইন ডিটেলস প্যাথোফিজিওলজি পরে আলোচনা করবো, ভালভুলার হার্ট ডিজিজে। এখানে এত ডিটেলস বলতে চাচ্ছি না, এটা আমরা পরে পড়াবো। শুধু এটা জেনে রাখেন, মাইট্রাল রিগার্জিটেশনে যেটা হয়, এই যে বেচারা লেফট ভেন্ট্রিকল, সাপোজ সে চিন্তা করলো সে 70 ml ব্লাড বের করবে, এখন এখানে মাইট্রাল ভালভটা ভালো করে বন্ধ হয় নাই, এখন সে যখনই এই 70 ml ব্লাডকে সামনের দিকে ধাক্কা দিয়ে বের করতে চাইলো, ভালভটা তো এখন ওপেন হয়ে আছে, তখন কিছু ব্লাড এখানে প্রেশারের কারণে পেছনের দিকে চলে গেল। তাহলে দেখেন লেফট ভেন্ট্রিকলের এই ব্লাডগুলো কিছু সামনে গেল সিস্টেমিক অ্যাওর্টাতে, আর কিছু ব্যাকওয়ার্ডলি গিয়ে, যেহেতু মাইট্রাল রিগার্জিটেশন, ব্যাকওয়ার্ডলি গিয়ে অ্যাট্রিয়ামে বসে থাকলো। এখন ব্যাকওয়ার্ডলি কত ml গেছে ব্লাড? মনে করেন 70 ml ব্লাড বের হওয়ার কথা, এখন 70 ml এর জায়গায় লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হলো 50 ml, বাকি 20 ml কোথায় উঠে গেছে? লেফট অ্যাট্রিয়ামে উঠে গেছে। দেখেন, ঠিক আছে, তাহলে লেফট ভেন্ট্রিকল আসলে 70 ml ব্লাড বের করছে, বাট এর মধ্যে 50 ml ফরওয়ার্ডলি গেছে, 20 ml ব্যাকওয়ার্ডলি গিয়ে লেফট অ্যাট্রিয়ামে বসে আছে। আচ্ছা, এখন লেফট অ্যাট্রিয়ামে 20 ml ব্লাড আছে, তো পরের ধাপে কি হবে? পরের কার্ডিয়াক সাইকেলে কি হবে? এই যে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসবে না, আবার কোত্থেকে আসবে? লাংস থেকে, পালমোনারি সার্কুলেশন থেকেই তো লেফট অ্যাট্রিয়ামে আসে। তো লেফট অ্যাট্রিয়ামে ব্লাড নর্মালি লাংস থেকে আসে ধরেন 100 ml, এখন লাংস থেকে 100 ml ব্লাড আসলো, আবার আগে লেফট ভেন্ট্রিকল থেকে ধার করা 20 ml ব্লাড আছে, তাহলে এখন এখানে কি 100 ml ব্লাড আছে টোটাল? না, 100 + 20 = 120 ml, 120 ml ব্লাড আছে। তাহলে দেখেন একজন নর্মাল পেশেন্টের ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে কতটুকু ব্লাড আসতো? 100 ml। আর এখন এই মানুষটার ক্ষেত্রে যার মাইট্রাল রিগার্জিটেশন আছে, তার ক্ষেত্রে এখন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে কি 100 ml আসবে, নাকি আগের
কিছু ব্লাড থেকে যাওয়া সহ টোটাল 120 ml ব্লাড আসবে, 120 ml ব্লাড আসবে এক্স্যাক্টলি। ফলে এই যে লেফট ভেন্ট্রিকলে নর্মাল মানুষের ক্ষেত্রে আসতো 100 ml, আর এখন যার মাইট্রাল রিগার্জিটেশন আছে তার ক্ষেত্রে ব্লাড আসছে 120 ml। তাহলে একটা এক্সেসের একটা ভলিউম লেফট ভেন্ট্রিকলে আসতেছে, এটা আস্তে আস্তে আরও বাড়বে, 140 ml হবে, 160 ml হবে। এই যে এক্সেস একটা ব্লাড আসতেছে, এই অতিরিক্ত ব্লাডটা লেফট ভেন্ট্রিকলের ওয়ালের চারদিকে একটা প্রেশার দিবে, চারদিকে একটা প্রেশার দিবে, দিতে দিতে তখন কি হবে, এই যে লেফট ভেন্ট্রিকলটা এই অতিরিক্ত ব্লাডকে জায়গা করে দিতে গিয়ে সে কি হবে, একটু ফুলে, মানে বাহিরের দিকে ফুলে যাবে, মানে ভিতরে লুমেনটার সাইজ বড় হয়ে গেছে। দেখেন এখানে লুমেনের সাইজ কত আর এখানে লুমেনের সাইজ কত, এই যে এইটাকেই বলে ইসেন্ট্রিক হাইপারট্রফি। ইসেন্ট্রিক হাইপারট্রফি কেন হচ্ছে? ভলিউম ওভারলোড, মানে লুমেনের মধ্যে প্রেশার, আর প্রেশার ওভারলোড ছিল কি, লুমেনের বাহিরে প্রেশার ছিল। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপারটা। লেকচার নোট আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছে, সেখান থেকে দেখেন। সো এটা হচ্ছে আমাদের হার্ট ফেলিউরের ক্লাসের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আপলোড করব। আশা করি আপনাদের ইনশাল্লাহ কনসেপশন ক্লিয়ার, এবং লেকচার নোট দিয়ে দিচ্ছি, কোনো দাগানো প্রয়োজন নেই, পরে দাগাবেন, পিডিএফ তো পেয়েই যাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।